প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনার্জি প্যাক পাওয়ার টক অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতি শুক্রবার রাত 9:30টায় আমরা এই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। এনার্জি এবং পাওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকে নানান সাবহেডে, মানে আলাদা আলাদা শিরোনামে। আমরা আজকে যে শিরোনামটি ঠিক করেছি, যেটি নিয়ে কথা বলবো, বিষয়টি নিয়ে কথা বলবো, সিস্টেম লস, বিদ্যুতের সিস্টেম লস। এবং এই বিষয়টি নিয়ে এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি, কিন্তু আজকের বিশেষত্ব এটি যে আমরা একটু অস্ট্রেলিয়ার যে অভিজ্ঞতা তার সঙ্গে তুলনা করব। আমাদের সঙ্গে আজকে যারা এই আলোচনায় রয়েছেন আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল হাসান, ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আছেন সাংবাদিক শাহনাজ বেগম এবং খন্দকার ওয়াহিদুল ইসলাম। তিনি বাংলাদেশি বর্ন, কিন্তু অস্ট্রেলিয়াতে এখন কাজ করেন। বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ার এই এনার্জি সেক্টরে কাজ করেন, মূলত চার্টার্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এছাড়াও অ্যাডমিটেড লয়ার ইন সুপ্রিম কোর্ট অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। মূলত ওয়াহিদুল ইসলাম উনি এই বিষয়টি নিয়ে, সিস্টেম লস নিয়ে, তিনি একটু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে তুলনামূলক চিত্র সেটা একটু আমাদেরকে দেখাতে পারবেন সহজ করে, আমরা যেভাবে এই আলোচনাটি করি। স্যার, আমরা তাহলে আসলে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতাটাই শুনি। ওয়াহিদ। ফার্স্টলি বলা প্রয়োজন যে লাস্ট ফিউ ইয়ার্সে বাংলাদেশে জেনারেশন হ্যাজ বিন রিয়েলি গুড। শর্ট স্প্যান অফ টাইমে আমরা 8, 10, 14 হাজার মেগাওয়াট গভর্নমেন্ট হ্যাজ ইনভেস্টেড। ইটস রিয়েলি গুড, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও অ্যাজ আ প্রফেশনাল, অ্যাজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অল দ্য কোম্পানিজ, এটা আমাদের রেসপন্সিবিলিটি টু মেক শিওর এই মেগাওয়াটগুলো যে আসছে in the network, it is used most efficiently and effectively. তাহলে আমরা we will realize যে প্রত্যেকটা ডলার গভর্নমেন্ট স্পেন্ড করে এটার জন্য, then we as engineers ensure that maximum return আমরা গভর্নমেন্টকে প্রতিটা টাকার জন্য দেয়। and more importantly যে আমাদের মতো যারা সাধারণ মানুষ, end user, আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পাই। সো এখন আমাদের মানে আপনার কি মনে হচ্ছে যে আপনি অ্যাপ্রিশিয়েট করলেন যে গভর্নমেন্ট অনেক ইনভেস্ট করেছে, মেগাওয়াটে আমরা অনেক দূরে গিয়েছি, 3,000 থেকে এখন প্লাস মাইনাস 12,000-এর উপরে, কিন্তু এখানে এফিসিয়েন্সির জায়গায় একটু একজন প্রফেশনাল হিসেবে আপনার একটু বোধহয় একটু সন্দেহ আছে। একদম সহজ ভাষায় যদি বলি যে আপনার শ্রোতাদের জন্য এন্ড টিভির জন্য, যে আমরা কাউকে না কাউকে চিনি আমাদের ফ্যামিলিতে ওর আমরা নিজেরা, যেখানে আমাদের বাসায় ভোল্টেজ ফ্লিকারিং করে। দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন যে আমাদের পাওয়ার কোয়ালিটি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সো পাওয়ার কোয়ালিটি যদি গুড না হয়, দেন উই আর লুজিং এই যে 14,000-12,000 মেগাওয়াট আসছে, উই আর নট ম্যাক্সিমাইজিং, ইউটিলাইজেশনটা তো ম্যাক্সিমাইজ হচ্ছে না। অ্যান্ড দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, গভর্নমেন্ট আমাদেরকে ইটস এ গিফট, 14,000 মেগাওয়াট দিচ্ছে, and it will continue to grow, and us as engineers আমাদেরকে এটাকে এফিশিয়েন্সি বাড়াতে হবে, so we do not waste it. So সেখানেই I was a little concerned আমাদের পাওয়ার কোয়ালিটির জায়গাটা, room for improvement, a lot of room for improvement. মানে অনলি পাওয়ার কোয়ালিটি নিয়ে আপনি কথা বলছেন, আদারওয়াইজ মানে যে আমরা যেটা নিয়ে কথা বলছি যে সিস্টেম লস, রাইট, সিস্টেম লসের মানে এই একটাই ফ্যাক্টর, পাওয়ার কোয়ালিটি নিয়েই আপনার মানে প্রশ্ন, নাকি আরো অন্যান্য কিছু আছে? পাওয়ার কোয়ালিটির সাথে অনেক কিছু জড়িত। এটা পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ রেগুলেশন, নানান রকম জিনিস হতে পারে, ফ্রিকোয়েন্সি প্রবলেম হতে পারে। সো অল অফ দ্যাট টুগেদার আমরা একটা ব্যানারে বলি। প্রফেশনাল হিসেবে আপনি শুধু পাওয়ার কোয়ালিটির কথা বলবেন, কিন্তু সাংবাদিকের কাছে কিন্তু এই সিস্টেম লস মানে মানে বিরাট বড় ক্যানভাসে সিস্টেম লস। সিস্টেম লসের মধ্যে সময় নষ্ট করা, দীর্ঘসূত্রিতা, সিদ্ধান্ত দিতে না পারা, বিদ্যুৎ উৎপন্ন হয় সেটার পৌঁছানোর ব্যবস্থাটা ঠিকমতো না থাকা থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছুই। আগে আমরা ছোটোকালে সিস্টেম লস বলতে বুঝতাম যে রাস্তার পাশে একটা হুক দিয়ে বিদ্যুৎ অবৈধভাবে নিয়ে যেত, সেটাও আমরা সিস্টেম লস হিসেবে ধরতাম, তা নয় কি শাহনাজ বেগম? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলি যে উনি যে আলোচনাটির সূত্রপাত করলেন এটি খুবই যথার্থ। আমাদের যে কোয়ালিটি, এখন কিন্তু আমরা মেগাওয়াটে অনেকখানি, মানে এই সরকারি যখন ক্ষমতা এসেছিল তখন সেটা 5,000-6,000-এর ভেতরে ক্যাপ করা ছিল, সেখান থেকে আমরা জাম্প করে কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে।
কিন্তু কোয়ালিটিটা সেভাবে ইমপ্রুভ হয়নি। এটি যেমন সত্যি, এর সঙ্গে যেই সত্যিটাকে উনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন না, কারণ আমার দেশের মানুষের চাহিদা এবং আমার দেশের বিতরণ ব্যবস্থা দুটোর যা বিষয় কিন্তু এর থেকে সাথে জড়িত। চাহিদা একটি বড় বিষয় এবং বিতরণ ব্যবস্থা উৎপাদন থেকে শুরু করে একেবারে আমি যে গ্রাহক পর্যায়ে যে পাওয়া, সেই পাওয়াটার যে সম্পর্ক, সেটিকে মডার্ন করতে গেলে কি লাগে এবং কি প্রয়োজন, মানুষেরও কি করতে হয়, সেই জায়গাটাতে একটা ল্যাক আছে। কারণ হচ্ছে গিয়ে উনি যে ওয়েস্টার্ন একেবারে মডার্ন সোসাইটির কথা বলছেন, আমার সোসাইটি সেখানে নেই। মানে এখানে মানুষের হ্যাবিটও একটা অনেক মানুষের বড় শুধু হ্যাবিট না, মানুষের প্রথমটা হচ্ছে গিয়ে প্রাপ্তির প্রশ্ন। প্রাপ্তির প্রশ্নে উনি যে কোয়ালিটিকে ফোকাস করেছেন, সেটার কারণে কিন্তু ধরেন এখন যিনি ইন্ডাস্ট্রি চালান, 1 সেকেন্ডের জন্য একটা ফ্রিকোয়েন্সি লস তার কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিবে। মানে আজকের যে প্রোডাকশন টোটালি হয়তো সেটা নেমে যাবে। এই কস্টটা কে বেয়ার করবে? এটা হচ্ছে জনতার দিক থেকে যদি সে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন। আর যদি আমি সাধারণ একজন মানুষ যিনি ঘরে বসে টেলিভিশন দেখছিলাম, আমার টেলিভিশনটা জ্বলে গেল কিংবা আমার কম্পিউটারটা অফ হয়ে গেল, এই যে কাজগুলোর বিষয়গুলোর মধ্যে আমি পড়ে গেলাম, সেই পড়ে যাওয়ার জন্য যে পেমেন্টটা সেটা কে দিবে? উল্টা দিক থেকে দেখেন, এই যে আমি যে পাবার নিশ্চয়তা এটা কে দিবে? আমার দেশে যেহেতু এই পুরো ব্যবস্থাটা সরকারের হাতে, অস্ট্রেলিয়াতে পুরোটা বেসরকারি খাতে, আমার এখানে যেহেতু পুরো ব্যবস্থাটা সরকারি খাতে, এইটা করবার জন্য যে অর্থের সংস্থান, যেই অর্থ পাবার সুযোগ এবং কর্মযজ্ঞ পরিচালনার ক্যাপাসিটি এবং তা সর্বশেষ পর্যায়ে জনতার কাছে নিয়ে যাবার জন্য যে অঙ্গীকার, এই 3টি জায়গা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্গীকারটা করেন যারা রাষ্ট্র চালান, রাজনীতি করেন, আর যারা এই সংযোগের মাঝখানে কাজ করেন তারা হচ্ছে গিয়ে আজকে যেমন ডিপিডিসির এমডি এসছেন, এই ধরনের সংস্থাগুলো। সুতরাং সেই জায়গাটিকেও কিন্তু আপনাকে আলো ফেলতে হবে। জি, এটাই হচ্ছে আমরা আলো ফেলার চেষ্টায় থাকি আর কি। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আমাদের সঙ্গে আছেন। যেটা বলছিলেন শুরুতেই খন্দকার ওয়াহিদুল ইসলাম, উনি বলছেন যে পাওয়ার কোয়ালিটি নিয়ে, এবং কোয়ালিটির কনসার্নটাই আসছে যে ডিউ টু ডিস্ট্রিবিউশন। এই জায়গায় এরকমের কথা আপনার কতদিন ধরে শুনতে হচ্ছে? ধন্যবাদ। আসলে আজকের সাবজেক্ট সিস্টেম লস। ইঞ্জিনিয়ার খন্দকার ওয়াহিদুল ইসলাম যে কথাটা উল্লেখ করলেন, যেটা বিদ্যুতের কোয়ালিটি, ডেফিনেটলি এন্ড ইউজার হিসাবে আমি চাইবো যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং কোয়ালিটি বিদ্যুৎ। প্রথমে আমাদের কারিগরিভাবে বুঝতে হবে কোয়ালিটি বিদ্যুৎ বলতে আমরা কি বোঝাই। উনি ইতিমধ্যে বলেছেন যে কোয়ালিটি বিদ্যুৎ বলতে হচ্ছে যে আমার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ হতে হবে, আমার ভোল্টেজ ঠিক থাকতে হবে, আমার যে পাওয়ার ফ্যাক্টর এটা ঠিক থাকতে হবে, এবং সর্বোপরি ফ্রিকোয়েন্সি ঠিক থাকতে হবে, যাতে করে কোনো ক্রমেই যে ভোল্টেজে বিদ্যুৎ আমার রিসিভ করার কথা সেই ভোল্টেজের কম বেশি কোনোটা হবে না। অর্থাৎ একটা স্টেবল ইলেকট্রিসিটি সরবরাহ করতে হবে। দেখেন, আমি যদি এই বিদ্যুৎ সেক্টরের কথা বলতে যাই, তাহলে বলবো যে আজ থেকে 5-6 বছর আগে আমরা চিন্তা করেছি যে আমাদের জেনারেশন খুবই কমতি, আমরা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং কিভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারি, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। তো আল্লাহর রহমতে বর্তমান সরকারের এর অফুল্ল সাফল্য, এই জন্য আমি বলবো যে 3,000-3,500 মেগাওয়াট থেকে আজকে উৎপাদন ক্ষমতা 14,500 মেগাওয়াট। তা আমরা কিন্তু প্রাইমারি যে সমস্যাটা, এটা অলরেডি আমরা অ্যাড্রেস করে ফেলেছি, এবং পর্যায়ক্রমে এই উৎপাদন আমাদের বেড়েই যাবে, এবং 2021 সাল নাগাদ আমরা চিন্তা করছি যে 21,000 মেগাওয়াট হবে, এবং পরবর্তীতে 40,000-41,000 মেগাওয়াট হবে। এটা গেল উৎপাদনের দিক থেকে। বিদ্যুৎ এরকম একটি প্রোডাক্ট যেটা নাকি জেনারেশনের সময় কোয়ালিটিলেস, সেটার কোনো প্রশ্ন আসে না, বরং যখন ডিস্ট্রিবিউশনের সময় তখন এটার কোয়ালিটি বিদ্যুৎ কি না, কারিগরিভাবে এটা যে প্রত্যেকটা স্টেজে কোয়ালিটি। আমি বলতে চাচ্ছি যে আমরা স্টেপ বাই স্টেপ কোয়ালিটি বিদ্যুতের অর্জনের দিকে কিভাবে যাচ্ছি। তো এটাতে আমাদের একটা প্ল্যান আছে। সেই প্ল্যানের প্রথম কাজটা ছিল যে আমাদের যেহেতু বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি, কাজে আমরা প্রথমে এই প্রবলেমটা সলভ করেছি। দ্বিতীয় হচ্ছে এটা আমাদের ট্রান্সমিশন করে ডিস্ট্রিবিউশন এন্ডে পৌঁছে দিতে হবে। ট্রান্সমিশন যে সিস্টেমের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে, এই লাইনগুলো কারিগরিভাবে তত শক্তিশালী ছিল না, এগুলোকে শক্তিশালী করা হচ্ছে। আর একটা দিক হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ট্রান্সমিশন লাইন ছিল 132 কেবি লাইন, সেখান থেকে আমরা 230, এরপরে আমরা 400-তে চলে গেছি, 400 কেবি লাইনে চলে গেছি, এবং আমরা আশা করছি যে অতি সত্বর আমরা 800-তে চলে যাব। অর্থাৎ এটার উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যুৎ ট্রান্সমিশনের
লসটাকে কমানো এবং কোয়ালিটি বিদ্যুৎটাকে নিশ্চিত করা। তো ট্রান্সমিশনের যে ভোল্টেজ লেভেলটা আমরা আপ করেছি, অর্থাৎ আমরা আরেকটা স্টেপ কোয়ালিটির দিকে আপ করলাম। এখন আসেন আপনি ডিস্ট্রিবিউশন সাইডে, অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাইডে কিন্তু অনেকগুলো নিটিগিটি ছোটোখাটো অনেক ফ্যাক্টর জড়িত আছে। তার মধ্যে ডিস্ট্রিবিউশনের মধ্যে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কীরকম হবে, এবং আমাদের আপনারা জানেন যে আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা যে অনেক পুরনো এবং অনেক কিছুর কমতি আছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে। আপনি বলতে পারেন কমতি কি, যেরকম আমাকে পাওয়ার ফ্যাক্টর অবশ্যই 90% উপরে মেনটেন করতে হবে। পাওয়ার ফ্যাক্টর মেনটেন করতে হলে কিছু ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্টগুলো আমাদেরকে বসাতে হবে। তো ইতিপূর্বে আমরা কখনো বসাইনি, বসালেও খুব লিমিটেড স্টাইলে বসিয়েছি। এখন যতগুলো প্রজেক্ট নেওয়া হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করার জন্যে সমস্ত সাবস্টেশন এবং ডিস্ট্রিবিউশন এন্ডে পাওয়ার ফ্যাক্টর মেনটেন করার জন্য আমার পাওয়ার ফ্যাক্টর ইকুইপমেন্টগুলো বসানো হচ্ছে। সেকেন্ডলি, আমাদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেটা এক্সিস্টিং যেটা আছে, এটাকে উন্নতি করার জন্যে আমরা রিনোভেশন করছি, পরিবর্তন করছি, নতুন নতুন ডিস্ট্রিবিউশন লাইন করছি, এবং কোয়ালিটি বিদ্যুৎ নিশ্চিত করার জন্য এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে যে সমস্ত ইকুইপমেন্টের কম্পোনেন্ট আছে সেগুলোকে পরিবর্তন এবং উন্নত মানের ইউজ করছি। জি স্যার, আমরা আপনার কাছে আসবো। আমি আবার একটু ওয়াহিদুল ইসলামের কাছে যেতে চাই যে বা আপনি তো বাংলাদেশেরই ছেলে, এবং এরকম আমরা যতদূর আপনার সম্পর্কে জানি এই বিদ্যুৎ ফ্যামিলিরই, মানে আপনি জিনিসটা মানে পড়েছেনও পরিবারের মধ্যে চর্চা ইত্যাদি নানান কারণে, এবং একজন বাংলাদেশি হিসেবে জানেনও, ইউজার হিসেবেও জানেন। স্যার যেটা বললেন, আপনি মেগাওয়াট উন্নতির কথা আপনি অ্যাপ্রিসিয়েট করলেন প্রথমেই, এবং যেসব ফ্যাক্টরগুলোর কথা উনি অথরিটি হিসেবে যেগুলো উনি ক্লেম করলেন, আপনি আর ইউ হ্যাপি উইথ দ্যাট? আপনি কি মনে করেন যে এগুলাই ঠিক আমাদের যেটা আমরা কথা বলতে চাচ্ছি যে সিস্টেম লসটা আমরা কমানোর জন্য সেটা যথেষ্ট? স্যার যেগুলো বললেন এগুলো অবশ্যই ঠিক, ইটস ইন দ্য রাইট ডাইরেকশন। বাট কনসার্নটা হচ্ছে গিয়ে যে আমাদের শুধুমাত্র ডিপিডিসি একা না ঢাকায় বা বাংলাদেশে, উই হ্যাভ আদার ডিস্ট্রিবিউশন কোম্পানিজ। এই সবগুলোকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, যে ফ্রিকোয়েন্সি ওঠানামা করছে, সো আমরা চাচ্ছি এটাকে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ফ্রিকোয়েন্সিটাকে একটা ফিক্সড রেঞ্জের মধ্যে আনা। হোয়াট ইজ দ্যাট ফিক্সড রেঞ্জ? কে ডিকটেট করে এই ফিক্সড রেঞ্জটা কী? সো there ইজ দ্য পলিসি সাইড অফ ইট নাও, যে একটা অর্গানাইজেশনকে বলা যে ইউ হ্যাভ টু বি উইদিন দ্যাট রেঞ্জ। আপনার টিভি যেমন জ্বলে যাওয়ার উদাহরণ দিলেন, টিভি যদি জ্বলে যায়, হু টেক্স রেসপন্সিবিলিটি? যখন একটা পলিসি লেভেলের মধ্যে সবগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানিকে এনে আমব্রেলার মধ্যে আনা যায়, তখন আপনার টিভি পড়লে ইউ ক্যান চ্যালেঞ্জ যে আমার টিভিটা পুড়ে গেল বিকজ অফ ইয়োর ল্যাক অফ কোয়ালিটি ইলেকট্রিসিটি। সো সেটা একটা কনসার্ন, যে একটা নিয়মের মধ্যে আনা, এটা ফ্রিকোয়েন্সি হোক, ভোল্টেজ হোক, এটসেট্রা। যেমন ফর এক্সাম্পল, ফ্রিকোয়েন্সি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে অ্যালাউড হচ্ছে, আমরা 50 হার্টজ ইউজ করি এখানে, 0.2% মাইনাস 0.2% প্লাস 99% অফ দ্য টাইম এর ভিতরে থাকতে হবে। সেখানে আমরা 2-এরও উপরে উঠানামা করি, অ্যান্ড দের ইজ নো রেগুলেশন। এইটা এখন ডিপিডিসি স্যার যেমন বললেন যে দে আর রিয়েলি ট্রাইং হার্ড, অ্যান্ড ইট উইল ইমপ্রুভ, অফকোর্স ইট ইজ এ গুড উদ্যোগ। বাট ওই নিয়মটা যদি না থাকে, দেন তার মানে আসলে হলো পলিসিটা হলো প্রথমে, এবং অনেকগুলো অথরিটি আছে এখানে, ডিপিডিসি কথা বলছে, কিন্তু আরো ডিস্ট্রিবিউশনে তো আরো অনেক অথরিটি আছে, তাদের সবারই একটা ছাতার তলে একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে পারবে। তার মানে আপনি আসলে বলছেন যে ওনারা যার যার অবস্থান থেকে যেই ফাংশনাল স্টেপস নিক না কেন, একটা তো নিয়ম থাকতে হবে। শাহনাজ বেগম, ধন্যবাদ। এখন আলোচনাটা এতক্ষণে মধ্যে হয় প্রাণ পেল, কারণ হচ্ছে গিয়ে মূল বিষয়টি এখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতা। জবাবদিহিতা হচ্ছে ডিপিডিসি একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, এরকম আরও 6টি কোম্পানি, 59টা সহ 6টি কোম্পানি বাংলাদেশে কাজ করছে, কিন্তু জেনারেশনের এন্ডে এবং ওই যে যারা ট্রান্সমিশনে কাজ করেন, এই সকলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি প্রযোজ্য, যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা। আমাদের দেশে আমরা কিন্তু প্রায় 1 দশক আগে এনার্জি রেগুলেটরি কমিশন করেছি, নিয়ম অনুযায়ী তাদের কাছে সেই জবাবদিহিতা থাকার কথা। আনফর্চুনেটলি সেই জবাবদিহিতার জায়গাটি খুবই দুর্বল। ধরেন এই ডিপিডিসি কিংবা আরইবি কিংবা ওজাপাডিগো যেই হোক, সে ওখানে যে জনতার সামনে জবাবদিহিতা করে যেটি,
সেই জবাব যেটা হচ্ছে শুধুমাত্র দাম দামের বৃদ্ধির ক্ষেত্রে প্রশ্নে, মানে আসলে শুধুমাত্র দাম বৃদ্ধি। বিআরসির মানে ইয়েটাই এরকম হয়ে গেছে, ইমেজটা এরকম হয়ে গেছে যে যে এর কোনটার শুধু দাম দাম বাড়ায়। বাড়বে সেটার হ্যাঁ। জন্য একটা শুনানি হবে, না, না, শুনানি ছাড়া জনগণ বলে যে একটু দাম বাড়ায় শুধু, হ্যাঁ আর কিছু না। না বাড়ায় কমায় যাই হোক না কেন ওই শুনানি, যদি কমায় মানে নিত এর সেজন্য। মধ্যে যে জবাবদিহিতার অন্যান্য বিষয় আছে সেই জিনিসগুলো- সেটার একটা অথরিটি, সেটা এখনো সেরকম একটা ইমেজ তারা আমি তৈরি এই করতে জায়গাটা- পারেনি। হ্যাঁ, এই জায়গাটাই বলছি যে সব থেকে গুরুত্বপূর্ণ যে শব্দটি উনি ব্যবহার করছেন না, সেটা হচ্ছে এনার্জি অডিটিং। এনার্জি অডিটিং যদি না হয়, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান ঠিকঠাকভাবে কাজ করবে না। এবং আমার যে এনার্জির উৎপাদন হচ্ছে এবং সেই উৎপাদনটা আমার গ্রাহক পর্যায়ে কিভাবে যাচ্ছে, কেমন করে যাচ্ছে এবং মাঝখানে কি হচ্ছে, এই বিষয়গুলোকে একেবারে স্বচ্ছভাবে একেবারে স্ক্যানিং করে দেখা যাবে তখন। উনি যে লেখাপড়াটা করেছেন এবং উনি যে কাজটি ওখানে করছেন, বাংলাদেশেও এই সিস্টেমটা শুধু আপনি নিয়ে আসেন, এই কাজটি করা সম্ভব। অনেক অগ্রসর হয়েছি আমরা, অনেক উন্নতি করেছি, কিন্তু এর মানে এই নয় যে এখানে শেষ। কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে এই যে আমরা এত মেগাওয়াট করলাম, এই মেগাওয়াটের ফসলটা যদি এমন হয় যে আমার সিস্টেম লস এখনও ডাবল ডিজিটে আছে, এখন আমার কিন্তু মিটার রিডাররা ওই মিটার ভেঙে চুরি করেন না, কিন্তু এখন ওই পলিসি করবার সময় যে ল্যাগগুলো ইচ্ছা করে সযত্নে লুকিয়ে রাখা হয়, সেইটা কিন্তু যেমন আপনি জনতা- যদি একটু স্পেসিফিক হ্যাঁ, বলেন আমি আর কি। মানে উদাহরণ হিসাবে আপনাকে বলছি, সেটা হচ্ছে ধরেন আমি একটা তার কিনবো, কেবল আর কি, যেটা দিয়ে আপনি ইলেকট্রিসিটি পাচ্ছেন। এখন আমি কেবল কিনবো, আমি স্পেসিফিকেশনটা আমি তো ঠিক করি, যারা টেন্ডার ডকুমেন্ট তৈরি করেন তারা যদি এরকম ঠিক করে দেন যে এখানে শাহনাজ বেগম কিংবা মুন্নিশাহার কোম্পানি শুধু সুযোগ পাবে আর অন্য কেউ পাবে না, সেই জায়গাগুলো আছে। প্রকিউরমেন্ট পলিসি আছে গভর্নমেন্টের, এবং সেই পলিসিতে একটা খুব বাজে জিনিস আছে, সেটি হচ্ছে যে সব থেকে লোয়েস্ট বিডার। মানে এখন আপনি- লোয়েস্ট মানে তো কোয়ালিটি না। না আপনি বলতে চাচ্ছেন যে ওই যে নিয়ম করা হয়েছে প্রকিউরমেন্টের মধ্যে স্পেসিফিকেশন নয়, আপনি- বরং কোম্পানির স্পেসিফিকেশন, হ্যাঁ, ওইভাবে ডিজাইন করে যদি নেওয়া হয় তাহলে আপনি তো কোয়ালিটি জিনিস পাবেন না। যেমন জনগণ কিন্তু এলইডি বাল্ব কিনছে মার্কেট থেকে, সরকার বলছে এলইডি বাল্ব কিনো, জনগণের সাশ্রয় হবে। জনগণ কিনছে কিন্তু সে চিটেড হচ্ছে, কারণ আমার যে ইম্পোর্ট পলিসিটা করা হয়েছে সেই পলিসিতে কোনো স্পেসিফিকেশন নাই, কোনো স্ট্যান্ডার্ড করা হয়নি। উনি অনেক কাজ করেছেন এটা নিয়ে, কিন্তু করতে পারেননি, যে কোনো কারণে হোক। মানে শেষ পর্যায়ে যে আর সেটা সেভাবে টাইট করা যায় না, এই যে বেল্টটাকে টাইট করা যায় না কেন? ইন্টারেস্টিং। আমরা বলছি সাশ্রয়ের কথা বলছি, আবার বলছি সস্তারও কথা। হ্যাঁ। মানে দুইটা কি অনেক সময় তো কনফ্লিক্টিং, অনেক বড় কনফ্লিক্ট হয়ে যায়, কারণ আমি এলইডি কিনলে আমাকে বেশি পে করতে হবে, কিন্তু মার্কেটে যেহেতু কোয়ালিটি প্রোডাক্টটাকে এনশিওর করা যাচ্ছে না, সুতরাং জনগণ কিন্তু অন্য অর্থে চিটেড হচ্ছে। এই কাজটি যদিও ডিপিডিসি কিংবা অন্য কোনো সংস্থা না, এর জন্য একটি আলাদা মন্ত্রণালয় মানে রয়েছে। জনগণও চিটেড হচ্ছে, এবং সাশ্রয়টাও ওই যে কিন্তু আমরা যেটা সেভাবে বলছি হচ্ছে না। সিস্টেম লসটা তো সেটার হ্যাঁ, মধ্যেই থেকে সাশ্রয় যাচ্ছে। যেটা সেভিংস এর কথা বলছি, সেটা সেভাবে হচ্ছে না। কারণ আমি যখন একবার কিনে আমি যখন ঠকছি, তখন আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এর থেকে আগের ওইটাই ভালো ছিল, টিউবলাইটই বেটার ছিল। এই জায়গাটিতে কিন্তু আমি যে কালচার চেঞ্জ করতে যাব, কালচার চেঞ্জ করবার জন্য সরকার যে সমস্ত নীতি করতে চান, সে নীতি করবার ক্ষেত্রে যে সংকটগুলো রয়েছে, যেটা উনি বললেন যে নীতি নিয়ে কাজ করতে হবে। এখন বাংলাদেশে সরকার কিন্তু পেরেছে সফলতার সঙ্গে এই বিদ্যুৎ বিভাগের কর্মীদেরকে নিয়ে সেই মেগাওয়াটে পৌঁছেছে, কিন্তু আপনাকে কোয়ালিটি এনশিওর করতে হলে এই কাজগুলো, জবাবদিহিতা, স্বচ্ছতা, প্রত্যেকটা স্টেপে করে যেতে হবে, এবং বিআরসিকে মনিটর করতে হবে যথার্থভাবে। আমি আবারও একটু অস্ট্রেলিয়ার অভিজ্ঞতার সঙ্গে মিলে তারপর স্যার আমি আপনার কাছে আসি। খন্দকার ওয়াহিদুল ইসলাম, আপনি বলছেন যে বাংলাদেশেও এই সিস্টেমগুলো আনা সম্ভব, কোথা থেকে শুরু করা? আমার মতে দের ইজ তিনটা জিনিস করা উচিত টু ইমপ্রুভ কোয়ালিটি অর রিডিউস সিস্টেম লস। এক, পলিসি থেকে শুরু করা। সো সবাই একটা নিয়মের মধ্যে আসা এন্ড একটা জবাবদিহিতার আমব্রেলার কিন্তু মধ্যে আসা। সাংবাদিক হিসেবে শাহনাজ বেগম কিন্তু আমাদের বাস্তবতাটা বললেন, যে মানে আপনি কিন্তু হঠাৎ করে এটা বাংলাদেশের মানুষ বুঝতে হবে, বাংলাদেশের মিটার রিডার বুঝতে হবে, বাংলাদেশের ইঞ্জিনিয়ার বুঝতে হবে, Exactly. এবং আমরা একটা ব্যাগেজ নিয়ে দৌড়াচ্ছি যে ওই মানে ওয়েস্টেজ, আমরা কম্পিটেন্ট ইত্যাদি নানান কিছুর একটা ব্যাগেজ নিয়ে তারপর সামনে দৌড়াচ্ছি। সামনে দৌড়াচ্ছি, right. আমরা তো একজন ভালো কর্মকর্তাও পাই না খুঁজে, যে একটা নতুন বিভাগ হচ্ছে বিদ্যুৎ বিভাগের, সেখানে হয়তো ডলারে বেতন দিবে, আপনারা সবাই বিদেশে গিয়ে বসে থাকেন, এরকম কোনো চৌকস মানুষও পায় না। সেটাও তো নিশ্চয়ই তাই স্যার, এরকম রিয়ালিটি থাকছে না? অনেক কিছু করার চেষ্টা করছেন, এনার্জেটিক নতুন ফ্রেশ ব্লাড আমরা তাদেরকেও পাই না। এটাও তো বাংলাদেশের একটা বিদ্যুৎ খাতের সমস্যার মধ্যে
এটাও একটা সমস্যা। সো সেইগুলো বিচার করেই আমরা সবাইকে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবো না, অবশ্যই। সেগুলো রেখেই আমরা কোত্থেকে শুরু করবো অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা। সেটা আমাকে নিয়ে আসছে আপনার আমার সেকেন্ড পয়েন্টে, টু ইমপ্রুভ ইজ টু ইউজ লেটেস্ট টেকনোলজি। লেটেস্ট টেকনোলজি বলতে আমরা অনেক কিছু হতে পারে, যেমন বাংলাদেশে অলরেডি প্রিপেইড মিটার আছে, ইটস গুড, সিস্টেম লস, চুরি করা, থেফট রোধ হচ্ছে। বাট অন টপ অফ দ্যাট এই মিটারগুলোকে উই ক্যান মেক ইট স্মার্ট, যে ডিপিডিসি তার মানে অফিসে এই বসে। লেটেস্ট টেকনোলজি, এখানেও একটা প্রশ্ন আছে, Right. কারা কারা এটাকে মেনটেন করবে? ওকে, দিস ইজ যে তিনটা জিনিস বললাম আমাদের ঠিক করতে হবে। সো ফার্স্ট ওয়াজ পলিসি, সেকেন্ড ওয়াজ টেকনোলজি, অ্যান্ড আপনার প্রশ্ন হচ্ছে অ্যান্সার হচ্ছে দ্য থার্ড Manpower, ওয়ান, জি। which is training of our manpower. শাহনাজ মিস যেটা বললেন যে যখন টেন্ডার হয় আমাদের ইঞ্জিনিয়ার, উই হ্যাভ টু ট্রেন দেম যে আমি কী চাচ্ছি, দে হ্যাভ টু নো হোয়াট ইজ আউট দের ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, তাহলে দেন দে ক্যান রাইট আ স্পেসিফিকেশন। তা আমাদের রিলাই করতে হয় না একটা অন্য দেশের উপরে যে ওরা একটা দিয়ে গেল স্পেসিফিকেশন, এটা হয়তো আমার দেশের জন্য প্রযোজ্য না, ওয়েদার ইটস স্কাডা ওর জিআইএস ওর যে কোনো ধরনের টেকনোলজি হোক। So, আমার দেশের লোককে উই হ্যাভ টু ট্রেন ইট বিফোর ইট গোজ টু টেন্ডার। সেইটা উই হ্যাভ টু ডু উইদিন এভরি ডিস্ট্রিবিউশন কোম্পানি, নিজেদের মধ্যে করতে হবে, নট ফ্রম পলিসি সাইড। দ্যাট সেটা হচ্ছে বটম আপ, সেখান থেকে উই উইল কাম আউট টু বি চ্যাম্পিয়ন্স। আমি যদি একটু ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের কাছেই শুনতে চাই, আমি ওই পিছন থেকে শুরু করি। ওয়াহিদুল যেখান থেকে বলছিলেন যে প্রত্যেকটি ডিস্ট্রিবিউশন কোম্পানির ওখান থেকে আমরা লোকজনকে ট্রেন আপ করব, আপনারা এরকম ব্যবস্থা নিচ্ছেন, শুরু করেছেন, প্রবলেমগুলো কোথায় আমরা ফেস করি? পার্টিকুলারলি যদি আপনি ট্রেনিং সম্বন্ধে জিজ্ঞাসা আমি করেন, মানে আমি একটা একটা করে যাব। এখন যতগুলো আলোচনা হচ্ছে আমি খুব মানে খুব উদ্গ্রীব এইগুলোর কথাগুলো বলার জন্য, যে আমাদের হয়তো অনেকেরই জানা নাই। প্রশ্ন থাকলে সেটার উত্তরটা পরিষ্কার করে দেওয়া, এটাই আমার মনে হয় সবার জন্য ভালো, এবং সম্মানিত যারা দেখছেন টিভির সামনে তারা বুঝতে পারবেন যে আসলে আমরা এখন কোন স্টেজে আছি। ইঞ্জিনিয়ার ওয়াহিদুল ইসলাম যেটা বললেন যে সম্মিলিত একটা পলিসি দরকার, উই হ্যাভ গট পলিসি, পলিসির কোনো কমতি নাই, পলিসি আমরা এবং ইন্টিগ্রেটেড ফাংশন করার জন্য উই হ্যাভ গট এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, সেটা পিজিসিবির আন্ডারে, এবং এই প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি লোড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সমস্ত লোড ম্যানেজমেন্টটা তারা করছে সারা দেশব্যাপী। কাজেই কোঅর্ডিনেশনটা আছে, এখানে কোঅর্ডিনেশন কোনো কমতি নাই ফ্রম দ্য পয়েন্ট অফ কন্ট্রোল এবং পলিসি। লেটলি আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে ইন্ডিপেন্ডেন্ট করার চিন্তা ভাবনা করছি, যাতে করে এই ম্যানেজমেন্ট এবং তার কন্ট্রোলটা আরও মজবুত হয়। তো এটা গেল সেই এই পলিসি এবং তার কন্ট্রোলের ব্যাপারটা। এরপরে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে যে জবাবদিহিতা। শাহনাজ যেটা বললেন যে জবাবদিহিতা, অবশ্যই পূর্বের তুলনায় এখন জবাবদিহিতা অনেক অনেক উন্নত। তার কারণ আমি একটা কথা বলি, যদি ওয়ার্কিং সাইডে বলে এই কেপিআই, কি পয়েন্ট, যে ইনস্টলেশন অথবা কেপিআই, আমাদের কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা আমরা বুঝাতে চেয়েছি, কি পারফরমেন্স ইন্ডিকেটর সরকার কর্তৃক এটা নির্ণয় করে দেওয়া হয়। এই কি পারফরমেন্স ইন্ডিকেটরে যেটা আছে সেখানে প্রতি বছরে একটা টার্গেট করে দেওয়া হয়, সেখানে 17টা প্যারামিটার আছে, স্টার্টিং ফ্রম সিস্টেম লস আপ টু দ্য ফাইন্যান্সিয়াল আসপেক্ট, দেন প্রজেক্ট ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো সেই কেপিআইকে অর্জন করতে যে সমস্ত কার্যক্রম করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ জবাবদিহিতার আওতার মধ্যে চলে এসছে বিদ্যুৎ সেক্টরে। তো এটা আমরা প্রতি বছরই করছি এবং সেখানে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। আর ওভারঅল জবাবদিহিতার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এগুলোকে আরও ইনস্টিটিউশনালাইজড করার জন্যে, যেরকম বিদ্যুৎ আইন আমাদের অনেক পুরনো, 1910 সালে বিদ্যুৎ আইন, সেটাকে আমরা এতদিন পরে রিভাইজ করতে পেরেছি, এটা হয়তো খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এরপরে আমাদের প্রাতিষ্ঠানিক কিছু নতুন নতুন প্রতিষ্ঠান এসছে, আমরা বার্ককে অনেক শক্তিশালী করেছি আগের তুলনায়। আগে বার্ক ছিল, বাট সরকার শক্তিশালী করবে না, বার্ক নিজেই শক্তিশালী, মানে সরকার তো জনবল দিয়ে, ট্রেন পার্সন দিয়ে শক্তিশালী করতে হবে। অর্থাৎ বার্কের যে অথরিটি বর্তমানে যেটা আছে, ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন যে আমাদের বাংলাদেশ এনার্জি এবং পাওয়ার রিসার্চ কাউন্সিল করা হয়েছে। সেখানে আমরা দেখছি যে আমাদের ল্যাগিংগুলো কোন কোন সেক্টরে আছে,
যে ইয়াং ইঞ্জিনিয়ার লাইক ওয়াহিদুল ইসলাম, জি। তাকে আমরা কিভাবে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারি, সেই জন্য এইসব চিন্তাভাবনা করে আমাদের এই কাউন্সিলটা করা হয়েছে, যেখানে নতুন চিন্তাভাবনা আসবে, নতুন কিছু ইন্ট্রোডিউস করার জন্য যে ওয়াহিদুল ইসলাম বললেন, সেগুলোকে আমরা যাতে স্পন্সর করতে পারি, সেগুলোকে আমরা যাতে গ্রহণ করতে পারি, সেটা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা করা হয়েছে। ট্রেনিংয়ের যদি আসপেক্ট করি, জি পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করা হয়েছে, যে ট্রেনিংটা পুরোপুরি একটা নতুনভাবে চিন্তাভাবনা করা হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ারটা প্রপারলি ট্রেন করা যায়। এরপরে আপনি যে এই স্মার্ট গ্রিডের কথা চিন্তা করি, জি, যদি আমি smart স্মার্ট grid এর গ্রিডের কথা মধ্যে আমাদের বলা হচ্ছে, অনেক কিছু জি। চলে আসে, জি। তার প্রাথমিক পর্যায় হিসেবে আমরা শ্রেদাতে করেছি। অর্থাৎ স্মার্ট গ্রিডের একটা অংশ হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি থাকতে হবে, জি। যেখানে এনার্জি সিস্টেম এনার্জি থাকবে সেটা স্মার্ট গ্রিড হিসেবে পরিণত হবে। প্লাস এটা আপনার যে কমিউনিকেশন, যেটা এটা অনলাইন কমিউনিকেশন সবসময় থাকতে হবে, দ্যাট উইল বিকাম দ্য স্মার্ট গ্রিড ইন অল রেসপেক্ট। স্মার্ট গ্রিডে আরো স্যার, ডেফিনিশন একটা আছে। ছোট্ট বিরতির পরে আমি একটু জি। বাকি অংশটুকু শুনবো। দর্শক নিশ্চয়ই থাকছেন আমাদের সঙ্গে, দেখছেন এনার্জি প্যাক পাওয়ার টক, থাকুন এটি নিউজের সঙ্গে। এনার্জি প্যাক পাওয়ার টক দেখছেন, সিস্টেম লস আমাদের আজকের শিরোনাম। সঙ্গে আছেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল হাসান, আছেন সাংবাদিক শাহনাজ বেগম এবং খন্দকার ওয়াহিদুল ইসলাম, তিনি চার্টার্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়া থেকে এসেছেন। আমরা বিরতিতে যাবার আগে শুনছিলাম মোহাম্মদ নজরুল হাসান, আপনাকে যদি আরও দু একটি পয়েন্ট যোগ করা থাকে তারপরে আমি একটু ওয়াহিদের কাছে। জি, এখানে আরেকটা কথা আসছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা এনার্জি অডিটিং। এই এনার্জি অডিটিং এর মূল দায়িত্ব হচ্ছে যে আমাদের যে এনার্জিগুলোকে আমরা বিভিন্ন স্টেজে কিভাবে ব্যবহার করছি এবং এর যে পলিসিগত কতগুলো নীতি নির্ধারণ করে দেওয়া আছে, সেই হিসাবে এটা ব্যবহার হচ্ছে কিনা সেটা এনার্জি অডিটিং করে দিবে। এনার্জি অডিটিং করলে আমাদের যে বিভিন্ন স্টেজে বিদ্যুতের সঠিকভাবে এটাকে ট্রান্সমিশন করা, ডিস্ট্রিবিউশন করা এবং এর পরিপ্রেক্ষিতে কি কি এফেক্টগুলো হচ্ছে সেগুলো নির্ধারণ করে পরবর্তী কারেকশনগুলো আসবে। এই যে এনার্জি অডিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তা আমরা যে এনার্জি অডিট করছি না, এটা সঠিক না। যেরকম আমি যদি ডিপিডিসির কথা বলি, ডিপিডিসি হ্যাজ গট এ ডিফারেন্ট অফিস ফর এনার্জি অডিটিং, একটা তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আন্ডারে এনারা এনার্জি অডিটিং করছেন। বিপিডিবিতেও আছে, তো প্রত্যেক প্রতিষ্ঠানে আছে, তবে এটাকে আরো ইনস্টিটিউশনাল করে আরো শক্তিশালী করতে আমি হবে। ওয়াহিদুল ইসলাম, যেটা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল হাসান বলছিলেন, যে যা যা আপনি পয়েন্ট বলেছেন সবই হচ্ছে, কোনোটা খুবই ভালোভাবে এগিয়েছে। লয়ের কথা বলেন, এনার্জি অডিটিং থেকে শুরু করে ট্রেনিং ইত্যাদি সবই আছে, কিন্তু তারপরেও একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার অস্বস্তিটা কোথায়? মানে কোথাও কি আপনি একটু গ্যাপ মনে হচ্ছে, মানে আপনিও কনভিন্স নয়? গ্যাপটা একটা হয়তো উদাহরণ দিলে ইজিয়ার হবে সবার জন্য বুঝতে। এনএলডিসি আমাদের ডিসপ্যাচ করে কত মেগাওয়াট আমরা কত পাবো, দ্যাটস গুড। আমি যদি ডিপিডিসি হই বা একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডিপিডিসি XYZ, আমার কাছে ডিসপ্যাচ আসলো 10 মেগাওয়াট ফর এক্সাম্পল, কারণ আমি 10 মেগাওয়াট আমি নিয়ে গেলাম, আমার এরিয়াতে সেই দিন দরকার 15 মেগাওয়াট, বাট আমাকে ডিসপ্যাচ করা হয়েছে 10। হাউ ডু আই ডিসাইড যে আমি কাকে আজকে অফ রাখবো? স্পেশালি রুরালের জায়গায় ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ রুরালে যদি একটা ইন্ডাস্ট্রি থাকে, তারা দেখা যাচ্ছে সব সময় পাওয়ার পাচ্ছে, অথচ গ্রামবাসীকে কাটতে হচ্ছে। সো একই পরিমাণ টাকা দিচ্ছি আমরা ট্যারিফ, বাট সে কন্টিনিউয়াস সাপ্লাই পাচ্ছে। সো এনএলডিসি আমাকে একটা অংশ দিল, দেন আমি এটাকে ডিস্ট্রিবিউশন কীভাবে করব, দ্যাট দেন বিকামস টেকনোলজি ডিপেন্ডেন্ট, যেটা আমাদের এখনও হয়নি। যদি এটা হয় যে একটা অটোমেটেড সিস্টেম, তাহলে আমি আমার সাবস্টেশনে বসে আই উইল ইকুইটেবলি ডিস্ট্রিবিউট ইলেকট্রিসিটি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইলেকট্রিসিটি শুড বি, যদি আমার এনাফ না থাকে এনএলডিসির কাছ থেকে, ইট হ্যাজ টু বি ইকুইটেবলি ডিস্ট্রিবিউটেড, ডাজন্ট ম্যাটার হু ইট ইজ। সো সেই ধরনের কিছু পলিসি দরকার। সো দের ইজ আ
ফুল অন পলিসি, ওভারঅল পলিসি, বা এই নিচের ছোট ছোট জিনিসগুলা উই হ্যাভ টু হ্যাভ পলিসি। আচ্ছা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কী হয়, ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদেরকে মেজার করা হয় যে আপনাকে আধা গ্লাস পানি খেতে হবে, দ্যাট ইজ ইয়োর মেজার। আমি যদি বলি না এটা আধা গ্লাস না 1/4 হলে হয়ে যাচ্ছে আমার উপরে, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং এজ এ কোম্পানি। কিন্তু আমাকে থার্ড পার্টি দিয়ে মেজার করতে হবে, এটা বার্ক হতে পারে, XYZ হতে পারে। তখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হবে যে রিলায়েবিলিটি, আমি আমার কাস্টমারকে বলবো আমার এই এলাকায় 100 কাস্টমার ওয়াজ ইন্টারাপ্টেড ফর এত মিনিট, এত ডিউরেশন, এটাকে একটা ইন্ডেক্স করা হয় যে এত মিনিটের জন্য এতগুলো কাস্টমার ডিডন্ট হ্যাভ পাওয়ার। সো নেক্সট টাইম আমার পরের লাইনে ইকুইটেবল ক্লায়েন্ট, ইকুইভ্যালেন্ট ক্লায়েন্টকে আমি, আমার যদি পাওয়ার না থাকে দেন ইট বিকামস ইকুইটেবল। অ্যান্ড দিন শেষে বা মাস শেষে, সপ্তাহ, হোয়াট এভার ইট ইজ, যে উই ডু আ ট্যালি, যে আমার এই সপ্তাহে এই ক্লায়েন্টের জন্য আমার এতগুলো অফ ছিল, এত অফ ছিল, দ্যাট গিভস ইউ আ মেজার। তখন আপনি নিজেকে নিজে কম্পেয়ার করতে পারবেন, ডু আই মেজার হাফ গ্লাসে নাকি আমি কোয়ার্টার গ্লাসে আছি। সো সেই লেভেলে না আসলে উই উইল নেভার বি এবল টু ডিস্ট্রিবিউট ইকুইটেবল এনার্জি। সো আমরা চেষ্টা করে যাচ্ছি, স্যারের সাথে আমি এগ্রি করি, দের ইজ ওই নিচের দিকে দের ইজ আ লট টু বি ডান। এটা এক। আরেকটা এক্সাম্পল দিই, এনএলডিসি শুধু এখানে আমরা আসলে আমাদের চেষ্টাটা, আমি বলছি যে বাংলাদেশে যে চেষ্টাটা আছে সেখানে আমরা কোনটাতে একটু পিছিয়ে আছি মনে মানে আমরা টেকনোলজি নাকি আইডিয়া অর ম্যানেজমেন্ট? দুটো একসাথে যাবে। ট্রেনিং যে আমরা কথা বলছিলাম, সো বিকজ আমাদের বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে হয়তো সবার আইডিয়া নেই, স্যারের আছে, বাট ওনার সব এমপ্লয়ীদের হয়তো নেই। সো হোয়াট হ্যাপেন্স দেন ইজ, আমরা জানি না আমরা কি চাই। আমরা যদি কোনোদিন না দেখি যে স্মার্টফোন বলে কিছু আছে, উইল নেভার ওয়ান্ট আ স্মার্টফোন, আমরা হ্যাপি উইথ সিম্ফনি। সো আমরা যখন দেখবো তখন আমাদের মাথায় আইডিয়া আসবে যে আই ওয়ান্ট দ্যাট, এটা বেটার। যখন আই নো আই ওয়ান্ট দ্যাট, দ্যাটস মাই ট্রেনিং পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এখন আমি কীভাবে এটা পাবো, দ্যাটস দ্য ইমপ্লিমেন্টেশন পার্ট। সো সেইটা আমাদের দরকার। মানে স্মার্টফোন আমাদের এখানে এখনই পুরোটাই স্মার্টফোনের পুরো সব কিছু ফিচারগুলো আমার দরকার কিনা সেটাও তো একটা কথা। এক্স্যাক্টলি, মানে ওয়েস্টেজেরও একটা তো প্রশ্ন আসে, রাইট। ওখানেই ট্রেনিং থেকে আসবে। সো যখন আমরা টেকনোলজি ইমপ্লিমেন্ট করি, একই এক্সাম্পল দিই, একটা গ্রামে আমি ইলেকট্রিসিটি দিচ্ছি, সেম এক্সাম্পল। যখন আমি টেকনোলজি ইমপ্লিমেন্টেশন করব, দেন 6 মাস পরে আই ক্যান জাস্টিফাই আ কস্ট। সো আমি যদি গভর্নমেন্টের কাছে যে বারবার টাকা চাই যে আই নিড টু বিল্ড অ্যানাদার পাওয়ার লাইন এটসেট্রা, সো আই ক্যান জাস্টিফাই যে এই এলাকায় এতগুলো আউটেজ ছিল, দিস ওয়াজ দ্য কজ। অ্যান্ড উইথ টেকনোলজি, স্মার্ট গ্রিড হোক, স্কাডা হোক, আপনি প্রত্যেকটা ডিভাইসের একটা হিস্টোরিক্যাল ট্রেন্ড রাখতে পারেন যে এতবার এটা ট্রিপ করলো, এইটা ছিল তার ফল্ট, অ্যান্ড দেন ইউ ক্যান মেক অ্যান এডুকেটেড ডিসিশন যে এই লাইনে আমার 1 টাকা খরচ করা জাস্টিফায়েবল। ইট হেল্পস ডিস্ট্রিবিউশন কোম্পানিজ অ্যাজ ওয়েল। সেটা যদি এখন আমাদের না থাকে, দেন হাউ ডু আই ডিসাইড যে কোন ডিস্ট্রিবিউশন লাইনটাতে আমি ইনভেস্ট করতে চাই, মাত্রাটা কি, ওয়াই এম আই ইনভেস্টিং ইন উত্তরা, ওয়াই নট তেজগা ফর এক্সাম্পল। কেন? ওই টেকনোলজিটা যখন থাকবে, দেন হিস্টোরিক্যাল ডাটাটা থাকবে, একটু লজিক্যাল, মানে লজিকটা হাজির করতে হবে। জি, রাইট। তো সেইটা দরকার। সো ফার্স্টলি ওই ট্রেনিংটা দরকার ওই লেভেলে, অ্যান্ড দেন সেকেন্ডলি একটা ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত। দেন স্যারের মতো পজিশনে যারা আছেন, দেন ইট বিকামস ইজি ফর দেম টু মেক আ চয়েস যে আমার যদি ভান্ডার তো অনেক না, সো আই ক্যান চুজ যে এটা একটা এডুকেটেড ডিসিশন, আই ক্যান ডু দিস অর দিস। তো সেই লেভেলে যদি আমরা যেতে পারি, দ্যাট উড বি রিয়েলি গুড। তাহলে আমরা কুইকলি ইমপ্রুভ করতে পারবো। মানে ওয়াহিদুল ইসলামের কাছে একটা স্বপ্নের জায়গা, এবং মানে এই প্রজন্মকে উনি রিপ্রেজেন্ট করছেন, নিজে কাজও করছেন, এবং সহজ, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকার অভিজ্ঞতায় মনে হচ্ছে অনেক কিছু সহজ। শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে এই বিটে, মানে এই এনার্জি বিটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলেন যে যতটা সহজ করে ওয়াহিদুল ইসলামরা বলেন, ততটা সহজ করে কি ইমপ্লিমেন্টেশন আমাদের যাওয়া যায় কিনা? আর এই দিকেও কিন্তু আপনার স্বপ্নের জায়গা একটা তৈরি হয়েছে, যে আমি গভর্নমেন্ট পার্ট, তারাও এক ধরনের কি বলবো, এক ধরনের মোমেন্টাম তৈরি হয়েছে এই এনার্জি সেক্টরে। আমি জি আপনাকে ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলবো যে যেই জায়গাটা ল্যাক আছে, ওয়াহিদ যেগুলো বলছে এগুলো খুবই সহজ, সম্ভব, থিওরিটিক্যালি খুবই ভালো জিনিস, স্বপ্নটা খুব ভালো,
কিন্তু যেই জায়গাটাতে ল্যাক ওয়াহিদের দেখার জায়গাটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমার এখানে কিন্তু সিঙ্গেল বায়ার পিডিবি, আমার এখানে কিন্তু স্টেট ওন ডিস্ট্রিবিউশন সিস্টেম। আপনাকে যেটা দেখতে হবে যে ও যেই ফ্রি মার্কেট ইকোনমিতে থেকে কথা বলছে, যেই দেশে সরকারকে কৃষককে কত মানে 50% মানে 50 ইউনিট পর্যন্ত ফ্রি রাখতে হয়, সেই ভর্তুকির কথা ভাবতে হয়। যেই দেশে সরকারকে বছরে 4 মাস জ্বালানি পৌঁছাতে হবে কৃষককে, তা না হলে সে ধান কাটতে পারবে না। এই অঙ্কগুলা কিন্তু এর মধ্যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে হয়, এনার্জি অবশ্যই করতে হয়। বড় মৌসুমে যখন কৃষক তো পানি কেনে, কৃষককে যে সরকার যে তেলের ভর্তুকি দেয়, এটা তো জোরদাররা একসঙ্গে ভাগ করে নিয়ে বসে থেকে পানি দেয়, ওই পানির দাম কৃষককে দিতে হয় এবং এটা দিতে যে কৃষকের জীবন বের হয়ে যায়, এই সত্য জায়গাটিকে ওটার সঙ্গে একটু ম্যাচ করাতে হবে। এই কাজগুলো যেটা ওয়াহিদ সাহেব বললেন, এগুলো খুবই ভালো কথা, খুবই সুন্দর কথা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যদি আমি ভর্তুকির কথা না ভাবি, যদি আমি কৃষককে ফ্রি বিদ্যুৎ দেবার কথা না ভাবি, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আপনি জানেন নিশ্চয়ই যে মাত্র তাদের টোটাল প্রোডাকশনের কস্টের মাত্র 2% দেয়। এত সাপোর্ট গভর্নমেন্টকে দিতে হচ্ছে, তারপর তারা এক্সপোর্ট করেন, গার্মেন্টস গুডস বলেন আর যেটাই বলেন, এত কম তারা এনার্জি কেনার পেছনে ব্যয় করেন। অস্ট্রেলিয়াতে নাকি যদি তারপরে তো হইচই উঠে যায়, মানে যে কোনো শুনানির আগে উঠে যায় সমালোচনা ইত্যাদি। তো এই জায়গাগুলো কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাগুলো অস্ট্রেলিয়ায় বসে দেখা কঠিন, কিন্তু সাংবাদিক হিসাবে আমি যেটা দেখছি সেটা আমি বলছি যে আমি অস্ট্রেলিয়ায় গেছি, ভিজিট করেছি, এই জিনিসগুলো আমি দেখেছি এবং এটা খুবই মডেল হিসাবে তো খুবই চমৎকার। আমরা নিশ্চয়ই একদিন সেখানে যাব, সরকার এখন এনার্জিকে কমার্শিয়ালি দেখতে চায়, আমরা অবশ্যই সেখানে যাব, কিন্তু সেই যাবার আগের এই জায়গাগুলো এখনো পর্যন্ত আমাদেরকে কিন্তু কিছু সাপোর্ট দিতে হবে। যেমন আমাদের পিছিয়ে পড়া মেয়েদেরকে সামনে আনার জন্য সরকারকে সাপোর্ট করতে হয়, কৃষিকে সাপোর্ট সারা পৃথিবী করে, আমাকেও করতে হবে, আরও বেশি করে করতে হবে, কারণ আপনি জাম্প করতে যে ইচ্ছা করলে পারবেন না, পা ভেঙে যাবে। সুতরাং তারপর আপনি যখন নাকি সিঙ্গেল বায়ার, একটাই বায়ার হচ্ছে পিডিবি, সবগুলো স্টেট রান, উনি যদিও কোম্পানি ওরা বলে, কিন্তু আসলে তো ওইভাবে কোম্পানি না। তো এই বাস্তবতাগুলোকে কি করে আপনি ম্যাচ করাবেন, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, কিন্তু এগুলো করা সম্ভব। তার আগে আমাদেরকেও, আমরা যারা গ্রাহক সেই পর্যায়ে কিন্তু আমাদের দাম দেবার ক্ষমতা এবং দাম দেবার মানসিকতা, ওই যে বললাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তারা মাত্র 2% দিতে চান, তার উপরে দিতে চান না। এই বাস্তব জায়গাগুলোকে কিন্তু দেখতে হবে। জি, আমাদের তৈরি হওয়ার বিষয়টি বিরতির পরে এসে শুনবো, বাকিটুকু থাকুন আমাদের সঙ্গে। এনার্জি প্যাক পাওয়ার টক দেখছেন, সিস্টেম লস আমাদের আজকের শিরোনাম। বিরতিতে যাবার আগে শাহনাজ বেগম যেই জায়গায় ছেড়েছেন আমাদের তৈরি হওয়া, মানে আমরা যারা গ্রাহক পর্যায়ে, সেটা একেবারে হাউসহোল্ড গ্রাহকও হতে পারে এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা বিদেশে তাদের পণ্য রপ্তানি করছেন, সরকারের বিশেষ ইনসেন্টিভ নিয়ে যারা আমাদের জন্য রপ্তানি আইটি যারা ভারী করছেন তাদের জন্যও, কিন্তু তাদেরও একটু মাইন্ডসেটের ব্যাপার রয়েছে। সেই বিদ্যুতের যে সার্বিক উন্নয়নের কথা আমরা বলছি, সেখানে কি ধরনের, মানে এটাও কি আমাদের প্ল্যানের মধ্যে আছে কিনা, যে আমাদেরকে তৈরি করানোর ব্যাপার? ইটস আ হোলিস্টিক অ্যাপ্রোচ। তো জি, আসলে আমাদের সবকিছু নিয়েই কিন্তু প্রাধান্য সবচেয়ে আগে হচ্ছে গ্রাহক। তো গ্রাহকের সন্তুষ্টি, এটাই আমাদের আলটিমেট এইম। তো সেখানে আমাদের যে আজ থেকে 5 বছর 4 বছর আগে যে মন মানসিকতা ছিল, আমরা কিন্তু লক্ষ্য করছি যে গ্রাহকের মন মানসিকতার অনেক পরিবর্তন, অর্থাৎ পজিটিভ পরিবর্তন। তার প্রমাণের অনেকগুলো ইন্ডিকেটর আছে। আমি যদি একটা আজকের সাবজেক্ট ইন্ডিকেটরই ধরি, যেখানে সিস্টেম লস আজ থেকে 4 বছর আগে 18-19-20% ছিল, সেটা এখন এভারেজ নেমে আসছে, সারা দেশের 12% নেমে আসছে, এবং আমরা আশা করছি আগামী 3-4 বছরের মধ্যে এটা সিঙ্গেল ডিজিটের হয়ে এভারেজ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডেসকো, এদের সিস্টেম লস অলরেডি সিঙ্গেল ডিজিটে অ্যান্ড গোয়িং ডাউনওয়ার্ডস আপ টু 9%। এটা একটা ইন্ডিকেশন যে মন মানসিকতার পরিবর্তন। দ্বিতীয় হচ্ছে যে আগে বিদ্যুৎ বিল বাকি রাখার প্রবণতা ছিল,
আমরা একটা হিসাব করি যে কত বিদ্যুৎ বিলের ইকুইভ্যালেন্ট মান্থে কত বাকি আছে। আজ থেকে 4 বছর আগে যদি দেখেন, স্যার আপনি কিন্তু কমপক্ষে সব গ্রাহকদের উপরে মানে Average। ইনজাস্টিস করছেন। আপনি না, যদি- ওনারা কোঅপারেট করছে কিভাবে আমি দেখছি, গ্রাহকের মন মানসিকতা কত চেঞ্জ হচ্ছে পজিটিভ ওয়েতে, না সেটা না, একটা যে ইন্ডিকেটর শ্রেণীর হলো। গ্রাহকরা সব থেকে বেশি বিল খেলাপি তাদের নাম বললে বেটার হয়। এই- সাধারণ যারা তারা খুবই না, আমি তড়িৎ বলছি- গতিতে বিদ্যুৎ না, বিল দেয়। সাধারণ মানে আমি যেটা বলছি সেটা 95% গ্রাহকের আজকে এই পরিবর্তনটা এসছে, যেখানে মানে এটা আমার শাহনাজ বা ওয়াহিদের মতন গ্রাহকরা, কিন্তু আমরা যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা না, সরকারের যদি নিজের যদি বিল বলেন দেয়া। এবং আর আমি বলি কোনো ইন্ডাস্ট্রির বিদ্যুৎ বিল বাকি নাই যদি কিনা ইতিপূর্বে আজ থেকে 7 বছর 8 বছর আগে বিদ্যুৎ বিল নিয়ে ডিসপুট ছিল, সেই ডিসপুটে কিছু আদালতে মামলা আছে, সেগুলো ব্যতীত বর্তমানে এই ধরনের কোনো স্যার, ঋণ সেটা খেলাপি অন্তত নাই অনেক হাজার যে কোটি টাকায় বিদ্যুৎ- দাঁড়ায়। বিদ্যুৎ বিলে কিছু সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বাকি না মানে আছে, এটা তো সেটা বাংলাদেশে একটা খুব ভালো বাজেটের তরিকা, একটা অনুযায়ী। বিশাল একটা লোন নেওয়ার পরে আদালতের দ্বারস্থ হলে তারপরে সেটা এটা 90 বছর পার হয়ে যাবে, তখন কে কাকে ধরলো লোনের কোনো ব্যাপার নাই। সেটা তো একই সেটা নিয়ে ঘটনা আমি আসলে specialist, লম্বা ওটা আপনার মানে বলা ভারী কথা। বিদ্যুৎ But বিল। আমি শাহনাজের কথার যেটা উত্তর দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু মন মানসিকতা পরিবর্তন হয়েছে, এবং মন মানসিকতা পরিবর্তন হয়েছে দেখেই আজকে আমরা যে ওয়াহিদুল ইসলাম যে স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে, অবশ্যই যে চিন্তা করছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি না হলেও ওই দিকে আমরা এগোচ্ছি। কেন এগোচ্ছি? বিকজ আমরা কিন্তু গ্রাহকের কাছে রেসপন্স পাচ্ছি। আজকের গ্রাহক আজ থেকে 4 বছর আগে 2 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকলে, লোডশেডিং থাকলে যতটা চিন্তিত না থাকতো, এখন 1 সেকেন্ড বিদ্যুৎ বন্ধ হলে সে উনি অতিরিক্ত চিন্তিত হয়ে যায় যে আমি কেন বিদ্যুৎ পাবো না, অথবা বিদ্যুৎ কেন বন্ধ হলো। অর্থাৎ আমরা এখন যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে নো ইন্টারাপশন, কোনো ইন্টারাপশন হবে না। তাহলে নো ইন্টারাপশন কথার অর্থ হচ্ছে টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, দুটো জিনিসটাই লাগবে। এখন টেকনোলজি কোনটা আমরা সিলেক্ট করেছি, কিভাবে অটোমেশন হবে, সেগুলো কাজ কিন্তু হচ্ছে। এবং আমি আপনাকে এইটুকু নিশ্চিত করতে পারি যে আগামীতে এই অটোমেশনটা আমাদের এখানে চলে এসছে এবং আগামীতে অটোমেশন অনুযায়ী চলবে। এখন অটোমেশন বলতে কি বোঝায় আরো বিস্তারিত জি, বলা সেটা যেতে একটা পারে, লম্বা বিষয়, সেটা হচ্ছে লম্বা অত বিষয়। But মানে automation অত আসবে। টেকনিক্যাল বিষয় নিয়ে হ্যাঁ, বোধহয় আগ্রহ যেটা নেই। এর বাইরে আমি একটু যে স্বপ্ন দেখানোর এই তারুণ্য মানে তাদের কাছ থেকে আমরা শুনতে চাই। আমরা যদিও সিস্টেম লস নিয়ে কথা বলছি, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ডিবেট আসলে এই বিদ্যুৎ সেক্টরে ইনভেস্টমেন্ট নিয়ে। এবং আপনি নিশ্চয়ই অস্ট্রেলিয়াতে বসেও ফলো করেছেন, গতকালও বেগম খালেদা জিয়া কিন্তু তার সংবাদ সম্মেলনে বলেছেন যে যে কোনো মূল্যে রামপালে যেন বিদ্যুৎ কেন্দ্রটি না হয় সেই ব্যাপারে মোটামুটি সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। আমি একটু অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, একজন মানে এই বিভাগে আপনার এক্সপার্ট হিসেবে আমি একটু জানতে চাই। এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট এটা অস্ট্রেলিয়াতে কোয়াইট স্ট্রিক্ট, আমার ধারণা বাংলাদেশেও বেশ স্ট্রিক্ট। কিন্তু এই কোল ফায়ার্ড মানে পাওয়ার প্ল্যান্টের তো কোনো অভাব নাই, আবার কিছু কিছু ফেজ আউটও করছে, বন্ধ করে দিচ্ছে, সেটাও আমরা জানি। বন্ধ করে জি। দিচ্ছে যে জিনিসটা আমাদের উই হ্যাভ টু গো ফরওয়ার্ড। এখন যদি আমরা একটা স্ট্যান্ড নেই যে না আমরা রামপাল হতে দিব না, বাট উই হ্যাভ টু, দ্যাটস নট দ্য এন্ড। আমাদের তো বিদ্যুৎ লাগবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বলি আচ্ছা আমরা বিদ্যুৎ কেন্দ্র করব অ্যান্ড সুন্দরবন ধ্বংস হয়ে গেল, দ্যাট ইজ অলসো নট আ রাইট স্ট্যান্ড। সো উই হ্যাভ টু ফাইন্ড আ মিডল গ্রাউন্ড। অ্যান্ড মিডল গ্রাউন্ডটা কী হবে, যে আমি যদি কনসার্ন যারা ব্যক্তিরা আছেন ওনারা যখন যদি বলেন যে না উই আর এনশিওরিং যে সুন্দরবনে কিছু হবে না, আমার ব্যক্তিগত বা অস্ট্রেলিয়ান সাইড থেকে যদি চিন্তা করি, সেটা বলার চেয়ে ইজ প্রবাবলি বেটার যদি ওনারা একটা প্রসেস আমাদেরকে দেখায় সাধারণ মানুষকে, যে দিস ইজ দ্য প্রসেস, অ্যান্ড এই প্রসেসটা যদি আমরা ফলো করি দেন এখানে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না। আপনি প্রসেস বলতে কি দেখতে চান? মানে যারা মানে আমি গভর্নমেন্ট এবং যারা এটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রসেস বলতে কি টেকনোলজি বুঝতে চাইছেন যে সো অ্যান্ড সো টেকনোলজি, এবং এটা করলে এনশিওর করলে এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ওইভাবে হবে না, আমরা কি সেটা বুঝতে চাই কিনা? আমরা অত টেকনোলজিক্যাল হওয়ার হয়তো প্রয়োজন নেই এটার জন্য। হোয়াট উই নিড টু ডু ইজ অ্যাসেসমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। সো আমি যদি ইঞ্জিনিয়ার হই, আই এম নট অ্যান এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। সো আমি যদি বলি না কিছু হবে না, ইট ডাজন্ট সাউন্ড রাইট। আই এম নট অ্যান এক্সপার্ট ইন দ্যাট। সো আই হ্যাভ টু ব্রিং ইন একটা এক্সপার্ট এনভায়রনমেন্টাল গ্রুপ, দেন তারাও সুন্দরবন অ্যাসেস করতে পারে। সো দ্যাট ক্যান বি পার্ট অফ দ্য প্রসেস। যে স্টেপ 1 আমরা এনভায়রনমেন্টাল একটা থার্ড পার্টি আনবো যারা তাদের বিষয়ে দে আর এক্সপার্টস। তো
তখন তারা যদি এটাতে হ্যাপি হয় দে উইল আইডেন্টিফাই হয়তো 10টা 5টা 20টা হোয়াট এভার, তারা 20টা জিনিস আইডেন্টিফাই করলো জাস্ট ফর আর্গুমেন্টস এন্ড সে 20টা, অ্যান্ড দেন এই 20টা জিনিস কীভাবে মিটিগেট করা যায় দে উইল প্রোভাইড অ্যান অ্যাসেসমেন্ট। দেন আপনাদের মতো যারা সাংবাদিক আছেন ইউ গো ইন অ্যান্ড ইউ গো, আচ্ছা আমরা আরও হয়তো 5টা জিনিস ওখানে পিক করতে পারি ফ্রম আওয়ার আইস, your perspective, correct. দেন ইঞ্জিনিয়ারিংও গেল, দেন এটা সবগুলোকে কোলেক্ট করে যে একটা প্রসেস হয় যে হ্যাঁ সবার এখানে মতবাদ আছে, উই ক্যান মিটিগেট অল দিস এবং এটাকে আমরা ইনশিওর করব, দেন ইট শুড বি সেফ। এটা যদি আমরা তখন মানে আপনি প্রসেসটার কথা প্রসেসটা বলেন, মানে আমার আরেকটা প্রশ্ন যে আপনি যখন নাকি ফলো করছিলেন, মানে আপনি অস্ট্রেলিয়াতে বসে বাংলাদেশের নিশ্চয়ই পত্রপত্রিকা ফলো করেন, এবং আপনার কি মনে হয়েছে, মানে কেন আসলে ওই স্পটটা জরুরি বাংলাদেশের জন্য? আমাদের মতো লে পার্সনদের মতো নিশ্চয়ই আপনি উত্তর দিবেন না, আমরা তো আমাদের মতো করে যে আচ্ছা এটা পলিটিক্যাল ইস্যু অর এনভায়রনমেন্ট ইত্যাদি নানান কিছু আমরা বলবো যেগুলোর কোনো আসলে ভ্যালু নাই, কিন্তু অ্যাজ অ্যান এক্সপার্ট আপনার কি মনে হয় কেন দ্যাট ভেরি পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এই প্রজেক্ট? একটা জিনিস আমি ক্লিয়ার করি, আই উইল প্রবাবলি নট বি অ্যান এক্সপার্ট ইন দিস ম্যাটার, ওকে, বাট আমি ধারণা করে বলি যে এটার ফাইন্যান্সিয়াল একটা ফিজিবিলিটি স্টাডির কারণ থাকতে পারে, কোলটা বাইরে থেকে আসবে, উইচ পয়েন্ট ট্রান্সপোর্টেশন, সো এগুলা হয়তো আমার চেয়ে যারা এই সব বিষয়ে যারা এক্সপার্ট দে হ্যাভ থট অ্যাবাউট ইট, এই জন্য হয়তো এটা পয়েন্টটা সিলেকশন করা হয়েছে। মানে আপনি এটা নিয়ে ভাবেন নাই? এটা নিয়ে ভাবিনি, আমার প্রশ্ন ছিল মনে যে আই ডোন্ট স্টিল আন্ডারস্ট্যান্ড যে এটার প্রোটেকশনটা, এনভায়রনমেন্টাল প্রোটেকশনটা কীভাবে হচ্ছে। অল আই হিয়ার 2-3 জন ব্যক্তি বলছেন যে ইট উইল বি সেফ, বাট কীভাবে সেফ আই ডোন্ট নো। সো আমার মতো একটা সাধারণ পাবলিক যদি ওই প্রসেসটা জানে দেন আমাদের আস্থাটা অনেক বেশি হয় এটার প্রতি। আচ্ছা এইটার জন্য, এই প্রসেসটা ফলো করার জন্য ওনারা বলছেন এটা সেফ। আমার ধারণা একটা পলিসি নিশ্চয়ই আছেন, প্রসেস নিশ্চয়ই আছে, বাট ইটস নট ওপেন টু এভরিওয়ান। আমার মনে হয় শাহনাজ বেগম এটা নিয়ে একটু কথা বলতে চাইছেন। আমি প্রশ্নটি করেছি যে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনকে রিলেট করেই করেছেন এবং খুবই দেশের স্বার্থে সুন্দরবনকে রক্ষা করতে হবে সেরকম একটি জায়গায় ওরকম একটি বিতর্কিত পাওয়ার প্ল্যান্ট ওখানে করা যাবে না সেরকম কথাই বলেছেন একজন সাংবাদিকের দৃষ্টিতে। না নিশ্চয়ই, এটা প্রথমে একটুখানি ওনার প্রশ্নের জবাব দিয়ে নেই, কারণ উনি আমার প্রশ্নের অনেকগুলো জবাব দিয়েছেন। আমি আসলে এই পুরাটাই ভয়েড করে দিচ্ছি। এই জন্য ভয়েড করছি কারণ আমি রিপোর্টার হিসেবে জানি যে কি পারফরমেন্স ইন্ডিকেটর কিংবা অন্য যা কিছুই করা হয়েছে সেই কোনো কিছুর সঙ্গে গ্রাহকের যে সন্তুষ্টির সম্পর্ক, ঢাকা শহরের গ্রাহকের সন্তুষ্টি, আরবির গ্রাহকের সন্তুষ্টি এবং ওজাপাড়িগুর গ্রাহকের সন্তুষ্টি একরকম না। এখন আপনি যদি ডিপিডিসির এমডি হিসেবে বলেন ঢাকা শহরের মানুষ মোটামুটি সেফ, ভালো বিদ্যুৎ পাচ্ছে, আমি গ্রহণ করব। আরবির মানুষ পাচ্ছে? উত্তর হচ্ছে পাচ্ছে না, বরঞ্চ সেখানে ইন্ডাস্ট্রি ভবিষ্যতে কমে যাবে, কারণ সবগুলোই রিনিউয়েবল এনার্জির জন্য প্রজেক্ট হচ্ছে। রিনিউয়েবল এনার্জিতে ইন্ডাস্ট্রি এখনও চলে না, পৃথিবীর কোথাও চলে না। সুতরাং এই জায়গাগুলোকে বলার আগে সকলের একটু জাস্টিফাইড করা উচিত আমার মনে হয়। এনিওয়ে ডিপিডিসি ভালো করছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ডিপিডিসি ভালো করার মানে গোটা বিদ্যুৎ ব্যবস্থা কিংবা সবাইকে রিপ্রেজেন্ট করে না করবে। এখন আমি একটু রামপালের বিষয় যেটি আপনি প্রশ্ন করেছেন, মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্সে গতকাল যেগুলি বলেছেন তার মধ্যে একটি পয়েন্ট আছে, উনি বলেছেন যে ওনার সবগুলো পয়েন্টের মধ্যে না, যে দুটো পয়েন্ট আমি একটু আলোচনা করতে চাই। এটি হচ্ছে গিয়ে মানে আমি ইলেকট্রিসিটির ভেতরে থাকতে চাই। উনি বলেছেন যে এখানে হচ্ছে গিয়ে অনেক ঘনবসতি, ফসল, উনি 3টি কজ বলেছেন, এই 3টা কজের জন্য হওয়া উচিত না। কিন্তু আমি কিন্তু তখনও সাংবাদিকতা করতাম উনি যখন বড় পুকুরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি করেছিলেন এবং ওখানে মাইন করলেন। তো ওই যে ওপেন মানে মাইন মাউথে একটা পাওয়ার প্ল্যান্ট করাটা হচ্ছে সব থেকে সেফ, কারণ আপনার কোল ক্যারিং করতে হয় না, ওটা কাছাকাছি কয়লা চলে যাচ্ছে। ওটা কিন্তু কোনো আমাদের ইআইএ রিপোর্ট হয়নি, এটার কোনো ফিজিবিলিটি স্টাডি সেভাবে হয়নি। এবং এই কয়লার পানিগুলো মানে যেগুলো হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ড যেগুলো ওয়াটার, যেটার মধ্যে মার্কারি খুবই উচ্চ মাত্রায় থাকে, এগুলো কিভাবে সিস্টেমের মধ্যে দিয়ে যাবে কোনো প্রক্রিয়া নেই। সুতরাং বিরোধী দলে থেকে কথা বলা আর সরকারি দলে থেকে কথা বলা, আমি আরও বলতে চাই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দিনাজপুরে এই কয়লা খনি নিয়ে, ফুলবাড়ি কয়লা খনি নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় ওখানে যে উনি বলেছিলেন যে বাংলাদেশে কয়লা খনি হতে পারবে না। তো এই যে যারা রাজনীতি করেন, জনগণকে আজকে আপনি যখন আঙুল তুলবেন তার আগে আপনি কি করেছিলেন সেগুলো একটু বিবেচনায় রাখা ভালো। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে শুনবো বাকিটুকু, থাকুন আমাদের সঙ্গে।
প্যাক পাওয়ার টক দেখছেন। আমরা একেবারে শেষ ভাগে, আমাদের সঙ্গে আছেন টিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল হাসান, আছেন সাংবাদিক শাহনাজ বেগম এবং চার্টার্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়ার তিনি খন্দকার ওয়াহিদুল ইসলাম। আমরা শেষ করব এবং এই সিস্টেম লস নিয়েই কথা বলছিলাম। মাঝে একটু আমাদের একেবারে চলমান যে ঘটনা পাওয়ার সেক্টরে সেই আলোচনাটি এসছে। আমরা সিস্টেম লসের একেবারে সুনির্দিষ্ট কোনো পরামর্শ আছে কিনা এই জায়গাটা আমরা হ্যান্ডেল করার জন্য? সুনির্দিষ্ট পরামর্শ হচ্ছে উই হ্যাভ টু ইউটিলাইজ দ্য এক্সিস্টিং টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি। আর স্যার যেটা বললেন আর্লিয়ার যে ইয়াং জেনারেশনকে নিয়ে উনি একটা ট্রেনিং ইনস্টিটিউট করছেন। টেকনোলজির সঙ্গে কিন্তু একটা দামেরও ব্যাপার আছে। দামের ব্যাপার আছে, রাইট, এক্স্যাক্টলি। আমার মতো যারা প্রবাসী বাঙালি ইনক্লুডিং মি, আমি স্যার কাছে নিজেকে ডেডিকেট মাইসেলফ। এনি টাইম স্যার যখন চাবেন আই উইল হেল্প অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, অ্যান্ড আমার মতো আরও বাংলাদেশি প্রবাসীরা আমরা হেল্প করবো দ্য বেস্ট উই ক্যান। দ্যাট ইজ আ প্রমিস ফ্রম আস টু হেল্প স্যারকে অ্যান্ড বাংলাদেশকে, টু হেল্প the entirety of the country. আমরা ছোটবেলায় টিভিতে প্রায় যুদ্ধের কথা শুনি, আমাদের জন্ম হয়নি যুদ্ধের সময়, আমরা যুদ্ধ করতে পারিনি, বাট ডেভেলপমেন্টের জন্য আমরা যুদ্ধ করতে চাই। দ্যাটস ইট। জি, আমি শুধু আপনি ওই রামপাল প্রসঙ্গটি বলেছিলেন, কোনো রকমের মিসলিডিং ইনফরমেশন যেন না যায় সেজন্য একটি কথা বলছি যে রামপাল নিয়ে আজকে যে বিতর্কগুলো হচ্ছে সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি সেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এবং আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে আমাদের অন্য অনেক জায়গা থাকার পরও যেটি নিয়ে বিতর্ক হচ্ছে সেই বিতর্কটাকে তো আমরা অন্যভাবে করতে পারতাম। মহেশখালীতে হচ্ছে ওগুলো নিয়ে বিতর্ক নাই, আপনার গজারিয়ায় হচ্ছে বিতর্ক নাই, এরকম জায়গায় করলেই বা আমাদের ক্ষতিটা কী? সেই ক্ষতির কারণটি কিন্তু আমি খতিয়ে পাচ্ছি না। আমার মনে হয় যে আপনি কোল ট্রান্সপোর্টেশনের কথা বারবার যারা বলছেন এবং অনেকেই বলে থাকেন যে আপনি ট্রান্সমিশন লস অনেক বাড়বে, অন্য জায়গার থেকে খুলনায় বিদ্যুৎ যেতে হয়। অন্য জায়গার থেকে তো খুলনায় এতদিন বিদ্যুৎ গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে আপনি কেন এটাকে খোলা যুক্তি আনছেন? আপনি বরঞ্চ এটা বলেন যে আমার এই লাভ হবে এবং সেটাকে সঠিকভাবে জনতার সামনে বলেন। যারা এটার পক্ষে কথা বলছেন, যারা বিপক্ষে কথা বলছেন, তারা লাভ লসটাকে প্রকৃতভাবে জনতার সামনে তুলে ধরেন। মানে একটা কিন্তু খুবই সাদামাটা একটা পারসেপশনও আছে যে সুন্দরবনটা গোটা ওয়ার্ল্ডের, সেটাই ওয়ার্ল্ড হেরিটেজ, অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ। আর খুলনার বিদ্যুৎটা কিন্তু খুলনার মানুষ কিন্তু এখন কুপি জ্বালিয়ে নাই, তারাও একরকমের মানে এবং এই ট্রান্সমিশন লস দিয়ে সে পাচ্ছে। সুতরাং যারা ওই যুক্তিগুলো বলেন এগুলো আসলে খোঁড়া যুক্তি, যেটি পরিষ্কার করে বললে জনগণ সেলিউট করবে। যে আপনি যারা সুন্দরবনের আশপাশে চারিদিকে কিন্তু নানা রকমের ইন্ডাস্ট্রি চলছে, কর্মযোগ্যের চেয়ে পাশাপাশি যে পরিমাণ সিমেন্ট কারখানা যে বলে পলিউশন মানে ক্রিয়েট করে, যে মানে এইটার ছুতোয় এই বিদ্যুৎ কেন্দ্রের ছুতোয় যা শুরু হয়ে গেছে, এটার জন্য আসলে এটা পুরোপুরি একটি রাজনৈতিক প্রকল্পে পরিণত হয়েছে। আমি এখন মোহাম্মদ নজরুল হাসানের শেষ মন্তব্য একটু শুনতে চাই। আপনি সবকিছু মিলিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকের এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল, বিকজ আমরা যারা ডিস্ট্রিবিউটিং এজেন্সিতে আছি তারা সিস্টেম লসকে নিয়েই কিন্তু সব কিছু আমাদের কার্যক্রমগুলো করে থাকি, যার জন্য এই সাবজেক্টটা আমাদের জন্য যে একদিকে যেরকম গুরুত্বপূর্ণ, অন্যদিকে সেরকম এটাকে কিভাবে আরও কমিয়ে আনা যায়, কি নতুন টেকনোলজি ইউজ করলে এটাকে আরও কমিয়ে আনা যায়, সেটার জন্য আমরা কাজ করছি। তো আমরা এতদিন বলেছি, এখনও আছে, সেটা হচ্ছে কারিগরি লস, অকারিগরি লস। একটা সিস্টেম পরিচালনা করতে গেলে কারিগরি লস থাকবেই। এখন কারিগরি লসের মাপটা কীরকম হবে সেটাও একটা জানার বিষয় আছে। আমাদের যে বর্তমান যে সিস্টেম আছে সেই সিস্টেমে কারিগরি লস ন্যূনতম 5% হতেই হবে, এর নিচে যাওয়া যাবে না। তবে এর নিচে যাওয়া যাবে যখন আমাদের এই সিস্টেমকে আরও নতুন করে সাজানো হবে, অটোমেশন আসবে, আমাদের সিস্টেমে আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আসবে, এবং আমাদের যে মন মানসিকতা যেটা আছে সেটা যদি আরও পজিটিভ হয় তাহলে অবশ্যই এই কারিগরি লসকে কমিয়ে আনা যাবে। মন মানসিকতার কথা বলতে পারি, কারিগরির সাথে মন মানসিকতার কী আছে? অবশ্যই সম্পর্ক আছে। যখন আমার একটা সিস্টেম অস্ট্রেলিয়ার মতো অথবা ওয়েস্টার্ন কান্ট্রির মতো করব, ইট উইল বি কস্ট ইফেক্টিভ করতে হবে এবং আমার এখানে একটু খরচ করতে হবে, সেখানে খরচটা তো আমাদেরকে রিকভার করতে হবে। কাজেই সেক্ষেত্রে সিস্টেম লসকে কমিয়ে আনা, খরচ করার সামর্থ্যও থাকতে হবে, খরচ করার সামর্থ্য থাকতে হবে।
তো সব কিছু মিলিয়ে কারিগরি লসটাকে আরও কমিয়ে আনা যায়। অকারিগরি লস আপনি দেখেছেন, এখন যদি আমার ইয়েতে বলি, ডিপিডিসিতে বলি, আমার এখানে 8.5% সিস্টেম লস, অর্থাৎ এখনও আমি বলতে পারি যে আমার এখানে 3% অকারিগরি লস আছে। এই অকারিগরি লস আমরা আরও কমিয়ে আনতে পারবো, অর্থাৎ এইখানে সিস্টেমে 5%-এর মধ্যে আনতে হবে। এবং ওয়াহিদুল ইসলাম যে টেকনোলজিগুলোর কথা বলছেন, এটা নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটা পাওয়ার টকে হবে না, সিরিজ অফ পাওয়ার টকে দরকার আছে আশা করি। জি, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শাহনাজ বেগম এবং ধন্যবাদ খন্দকার ওয়াহিদুল ইসলাম। দর্শক যারা দেখছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী শুক্রবার আবার একই সময় একই অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকবেন সেই পর্যন্ত।